বন্ধুরা, আপনারা তো এটা নিশ্চয়ই শুনেছেন। পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে একজন ডাক্তারকে মারার কারণে সমস্ত পূর্ব পাকিস্তানের ডাক্তাররা হরতাল বা স্ট্রাইক ডেকেছে, মানে সবকিছু বন্ধ। এটাতেই স্যার শেখ ফরিদ জানিয়ে দিল, এটাতে ভারতের রাস্তা নাকি আরো পরিষ্কার হলো। কেননা এই মুহূর্তে যে বা যারা ভারত বিরোধিতা অংশগ্রহণ ছিল, তারা কোথাও না কোথাও সেই সমস্ত পূর্ব পাকিস্তানের মানুষজনকে ভারতের ভেতরে পাঠানোর জন্য তারাই এক ধাপ এগিয়ে দিল। আপনারা জানেন, সেই দেশের অধিকাংশ মানুষ চিকিৎসা নিতে ভারতে আসে। এমতো অবস্থায় সেই দেশের সমস্ত ডাক্তাররা যদি হরতাল ডাকে, চিকিৎসা দেওয়া থেকে বন্ধ থাকে, তাহলে সেই সমস্ত পেশেন্টগুলো যাবে কোথায়? ভারতে আসবে। চলুন স্যার শেখ ফরিদ কি কি বলছে সেটা একবার শুনে নি, তাহলে আপনারা সবকিছু পরিষ্কার বুঝতে পারবেন ওনার কথাই। ডাক্তারদের উপর যে হামলা হয়ে গেল, ডাক্তারদের উপরে হামলাটা মূলত শেষ মুহূর্ত পর্যন্ত ভারতের প্রফিট বয়ে আনবে। কিভাবে সেটা আপনাদের বলি। এরা কিন্তু ভারত বিরোধী করে, এরা ভারত বিদ্বেষী বানাতে চায়, এরা সবকিছু করতে চায় ভারতের বিরুদ্ধে। কিন্তু মজার বিষয় হলো, তাদের সকল কাজ ভারতের পক্ষে চলে যায়। আমরা একটা বিশ্লেষণ করি নিরপেক্ষভাবে। ধরে নেন এই মুহূর্তে আমি সরকারের কোনো সমালোচনা করব না, আপনাকে উদাহরণ দিয়ে এটি কি ঘটবে। ডাক্তারদের উপর হামলা হওয়ার কারণে ডাক্তাররা যখন চিকিৎসা বন্ধ করে দেবে, অলরেডি তারা বন্ধ ডেকে দিয়েছে, হরতাল ডেকে দিয়েছে যে বাংলাদেশের সকল হাসপাতাল বন্ধ, এরকম আমি নিউজ পেয়েছি। এই যে ডাক্তারের উপর হামলা হয়ে গেল, রোগীদের সাথে ডাক্তাররা একটা বিভেদ পয়দা হবে। আর ডাক্তারেরা তারা নিজেরা, প্রশাসন এবং ডাক্তারের মধ্যে যে তাদের একটা মানে প্রশাসনিক যে ক্ষমতা ব্যবহার করবে না, ডাক্তারকে তারা ফেভার করবে। ভুল করলেও ডাক্তারে ফেভার করবে, এমনকি ডাক্তার অন্যায় করলেও ডাক্তারে ফেভার, যদিও আগেও করেছে। আমাদের বাংলা চিকিৎসা ব্যবস্থা তো ধ্বংসের মুখে। আপনারা যারা বিদেশে যান তারা তো জানেনই। ইভেন যারা কাছাকাছি দেশ বিদেশ, একটা আছে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরের কথা বাদ, যারা ভারতে যান চিকিৎসার ব্যাপারে, কত হাজার লোক যায়, কত লক্ষ লোক যায়, কেন যায়? আপনি দেখবেন, আমরা অনেক আগেই বলতাম যে যেদিন ভারত ক্ষমতা, মানে শেখ হাসিনা ক্ষমতায় বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, ভারত ভিসা বন্ধ করে দেবে। এটা সত্য, বন্ধ করে দিবে। ভ্রমণ ভিসা তো বন্ধ করে দিবেই, এটা আমরা আগেও বলতাম। আর এখন তো আপনারা প্রমাণ পেয়ে গেছেন। ভারত সামনে, কারণ ভারত বাণিজ্য বুঝে, তারা মেডিকেল ভিসাটা চালু রাখবে। মানে ঘটনা যাই ঘটুক, একটু কড়াকড়ি করবে। জেনুইন যারা চিকিৎসা করতে যাবে, যারা দেখতেছেন, যারা আজকে এই গভীর রাতে, আমার মানে বাংলাদেশ সময় গভীর রাত, যারা দেখতেছেন দেশে বিদেশে, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং যারা ভয়েস অব এথিস্টের দর্শক শ্রোতা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আপনারা দেখতেছেন এবং দেখবেন। মুক্ত গল্প, ধর্ম এগুলোতে আমার ভিডিওগুলো আপনারা পাবেন। সেই সকল দর্শককেও ধন্যবাদ জানিয়ে রাখলাম। এবার আসি পয়েন্টে। যখন এরা একটা অনাস্থা তৈরি হবে ডাক্তার আর রোগীর মধ্যে, ভিজিট ভিসাটা বন্ধ করে দেবে বা খুবই কড়াকড়ি করবে। 110টা দেবে ভিজিট ভিসা, বিজনেস ভিসা আর মেডিকেল ভিসা ছাড়া কোনো ভিসাই ভারত আর দেবে না। মেডিকেল ভিসা কেন দেবে? কারণ তারা ব্যবসা বোঝে। আপনি দেখেন চীনের সাথে তাদের, কেন একটা বললাম, অনেকে বলছে সব ভিসা বন্ধ দেবে না, চীনের সাথে ভারতের সম্পর্ক খারাপ, তারপর তারা কিন্তু বাণিজ্য বন্ধ করে নাই। তো অনেকে আবার বলছে আমাকে যে পাকিস্তানের যেমন ভিসা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দেবে, মেডিকেল ভিসা থাকবে। এটা আপনি নিশ্চিত থাকেন। কারণ
প্রতি বছর প্রায় 1 লাখ কোটি টাকা ইনকাম হয় ভারতের। ভারত এই রিস্ক নেবে না, কারণ তারা ব্যবসাটা ভালো বোঝে। আমাদের মতো বোকা না তারা। তারা বিড়ালের উপর রাগ করে ভাত খাওয়া বন্ধ করবে না, যেমন আমাদের বোকা লোকগুলো। আমাদের কিন্তু বিএনপি এবং বিএনপির সরকার এবং আওয়ামী লীগ সরকার মিলে বাংলাদেশটাকে বহু আগেই ভারতের সাথে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার সুযোগ ছিল। কিভাবে? বিএনপি এবং আওয়ামী লীগ যদি নিজেদের মধ্যে কোন্দল না করতো, ডে বাই ডে তাদের মধ্যে যে খারাপ সম্পর্ক ধীরে 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 সিয়াসুন্নির মতো হয়ে গেছে, এটা যদি না করতো, তাহলে ভারতের সহযোগিতা পেত আওয়ামী লীগ সরকার, বিএনপি সহযোগিতা পেত চায়না এবং মধ্যপ্রাচ্যের। তাহলে এই দেশটা আমাদের মানে মিলকে জুলকে যদি চলতো, সাধারণ ভাষায় বলি, তাহলে আমাদের দেশের অর্থনীতিটা অনেক উপরে চলে যেত, যদি আমাদের দেশে সিন্ডিকেট এবং দুর্নীতি না হতো। শর্ত ছিল, শুধু সুসম্পর্ক থাকলেই হবে না ভারত এবং চায়নার সাথে, মিডল ইস্টের সাথে। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। আপনি যদি স্থিতিশীলতা না থাকে, বিনিয়োগ করবে না। এই অবস্থা কে বিনিয়োগ করবে? আমেরিকাকে পাগলে কুত্তায় কামড়াইছে, বিনিয়োগ করবে এখন কেউ? বাংলাদেশে এখন কেউ বিনিয়োগ করবে? কাউকে পাগলা কুত্তায় কামড়াইছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আগুন লাগতেছে, মব লিঞ্চিং চলতেছে। আজকে দেখলাম একটা ভিডিওতে একটা ছেলে সবুজ রঙের লাঠি নিয়ে দেখি মহিলাদের পিটাইতেছে। এটা হয় একটা দেশে? একটা উদাহরণ দিই। এবং অনেকে বলতেছে কলগালদের নাকি পিটাইছে। কি সাজানা মেহরানোর ভিডিওতে দেখলাম, কার জন্য ভিডিওতে দেখলাম এটা, যে কলগালদের পিটাচ্ছে রাস্তায়। তাহলে একটা ঘটনা বলি, এটাও আমাদের সরিষা। আমার সরিষা বাড়ি জামালপুর সবসময় আসবে। সরিষার মানুষ আমাকে অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই করে। আমি যেহেতু জামালপুর সরিষা, আমি শ্বশুর কথাটা বারবার বলি। একটা উদাহরণ দিই। আমরা তো এরকম জোশে ছিলাম, সম্ভবত এটা 93-94 সালের কথা। আমাদের এখানে লোকোসেট নামে একটা জায়গা ছিল, রেল কলোনি বলা হতো। আর আর আপনার এখন যেটা মন্দির, যেটা প্রেস ক্লাব সরিষাবাড়ির, ওইখানে কিছু কলার বাগান ছিল। মন্দিরের পিছনে কিছু কলার বাগান, এখানে কিছু ভ্রাম্যমান পতিতা থাকতো। আর সরিষাবাড়ি স্টেশনের আশেপাশে কিছু ভ্রাম্যমান পতিতা থাকতো। তা আমরা তখন তরুণ, অসামাজিক কাজে আমাদের পছন্দ হয় না। আমরা কয়েকজনে মিলে নামগুলো বলে দেই। একজন মারা গেছে, আমি, আমার জুনিয়র ফ্রেন্ড জয়নাল, আর একটা বন্ধু কারের সাথে না মনে করতে পারতেছি না, আর হচ্ছে আলতা হলের ওখানে থাকতো বেলাল। সে তখন বিরাট বড় ক্যাডারি করতো। যাই হোক, বেলাল, এই 4 জন, আর সাথে নজরুল ছিল কিনা আমার মনে নেই, মানে আমরা 4-5 জন আমরা মিলে এই ভ্রাম্যমান পতিতাদের, বুঝেন কত সালে, 91, 92, 93, 94 সালে সরিষাবাড়ি উপজেলা, জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলাতে ভ্রাম্যমান পতিতা করে, বুঝতে পারছেন? আমরা সেগুলোকে পেটাই। এই যে আজকে খুব হুজুক দেখাইলো না, পেটাইতেছে বিরাট বীর, আমরা তখন পেটালাম। আমরা তখন তরুণদের মধ্যে সর্বময় ক্ষমতার অধিকারী ছিলাম তখন, এরকম একটা ভাব আমাদের। আমরা খুব পেটাই, আমাদের ভয়ে সেই ভ্রাম্যমান পতিতাগুলো, আরো স্পষ্ট করে বলে ভ্রাম্যমান ব্যবসাগুলো পালায় থাকে 2 দিন, ধারে কাছে আসতে পারে না, মানে ভয়ে তার অস্থির। আমিও দৌড়াদৌড়ি করছি, তাদের পেটাইছি। অত মারতে, আমি তাকে মারতে দিই, অত আমি চেষ্টা করছি। আমি নারীদের প্রতি আগে থেকে মানবিক, বেশ তারা এখন কি করা যায়, আমরা পেটাই তাদের তারাই। ওই আপনার বিভিন্ন জিগার গাছের ডাল নিয়ে গেছিলাম, আমার মনে আছে। আমাদের দেখে ভয় গেছে, বেলাল আর ইয়ে পেটাইছে, আমি জয়নাল ওদের সাথে ছিলাম। বেলাল আর নজরুল নাকি পেটাইলো, কি আরেকজন মনে নাই এখন। তো 2 দিন পরে আমাকে পুলিশের একটা কনস্টেবল আমাকে ডেকে নিয়ে গেছে সরিষাবাড়ি থানার। বাতে যেদিকে আসো, তোমার সাথে একটু আলাপ আছে। আর ওগুলো তো সব বদমাইশ, তোমার সাথে একটু আলাপ আছে। কালকে না পরশু দিন তোমরা ওই মাতারি, আমরা ওই মাতারি বলতে আমাদের ওইখানে নেতিবাচক, মাতারি বলতে বরিশাল নাকি নারী বোঝায়, আমাদের ওখানে মাতারি বলতে কলকাল বা বেশা বোঝায়। আমার বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো আমি বলছি, হ্যাঁ মাতারিদের আমরা পেটাইছি। কেন পেটাইছ? মেয়েরা দেখেন এই ইস্যু করে ইস্যু করে। পরে আমাকে ডেকে নিয়ে কি বলে জানেন, শোনো বাবা, তুমি তো পোলাপান মানুষ, তোমরা তো প্রেম করো, তাই তোমাদের একটা কথা বলি। এটা আমাকে বলতেছে সরিষাবাড়ি থানার একজন কনস্টেবল। আমার সরিষাবাড়ি থানার সাথে তো সম্পর্ক ভালো ছিল, পলিটিক্যালি তো সম্পর্ক ভালোই। আমাকে বললো, শোনো, এই যে যাদের পেটাইলা, এদের নিয়ে কে কে সয় তুমি জানো? কথাটা বুঝতে পারছেন কি বলছে সে? কয়, তুমি যাদের পেটাইলে এরা কার বিছানায় থাকে তোমার ধারণা আছে? এরা তোমার কি ক্ষতি করতে পারে তোমার ধারণা আছে? আমি কেন? সমাজে যারা হোমরা সোমরা, যারা ক্ষমতাবান, তারাই তো এদের নিয়ে সয়। তোমার বাপের বয়সী লোকেরা এদের নিয়ে সয়। খোঁজ নিয়ে দেখো তোমার আত্মীয় স্বজন এদের নিয়ে থাকে কিনা।
অন্যদের কথা বাদ, তখন কিছু নাম বললো, আমি নামগুলো আর বললাম না, যে এদের শেল্টার দেওয়া অমক 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 অমক। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমরা যাদের বড় ভাই মনে করি, যাদের শেল্টারে চলি, দেখি তাড়াতাড়ি আশ্রয় এগুলো করে। তারা পার্সেন্টেজ, আগে যেমন দুর্নীতিগুলো, ড্রাগ দুর্নীতি চুপে চুপে করতে হতো আমাদের সময়, এখন তো প্রকাশ্য, লজ্জাহীন। আমি নিজের চোখে দেখি ছাত্রদল ড্রাগ বেছে, নিজের চোখে দেখি ছাত্রলীগ ড্রাগ বেছে, চোখের সামনে। এমন লজ্জাও নাই তাদের, লজ্জা নেই, মানে খুলে আম। আগে তো তাও সেই 90 বা 2000 সাল পর্যন্ত যত রাজনীতি দল, এরা অপরাধ করলে একটু শকুন মরা খেলেও নাকি পাখা দিয়ে খায়। এখন তারা পাখা উদলায় তারা মরা খায়, মানে যত দুর্নীতি করে প্রকাশ্য। নারী বিজনেস, মানে পতিতাবৃত্তির শেল্টার দেওয়া, তারপর আপনার ড্রাগ বেচা, এগুলো এখন মানুষ প্রকাশ্য করে। তো আমি সেই নির্বোধটাকে বলতে চাই, ভাতিজা তুমি যে পিটাইলা, তুমি কি জানো ওদের নিয়ে থাকে কারা? তুমি এটা বন্ধ করতে পারবা? এটা আদি পেশা। তুমি যে পেটাইলা যে মেয়েটাকে, যে মেয়েটা ঢাকা শহরের রাস্তায়, কি মিরপুর নাকি কোন জায়গায় বা যেখানে হোক, এগুলো বনানীতে, এবং সবগুলো কিন্তু বোরখা পরা, দেখবেন আপনি। এগুলোকে যে পিটাইলা, এরা কাতের নিয়ে থাকে, এদের শেল্টার কে দেয় জানো? তোমার ধারণা আছে? নাই। কোনোদিন এটা তুমি শেষ করতে পারবা না, সোনার চানেরা। আপনাদের মনে আছে ঢাকা শহরে বড় বড় বেশ্যালয়গুলো, মানে পতিতালয়গুলো ভেঙে দিল। এগুলো ভেঙে দেয়, বলছি এর আগে, ভেঙে দেওয়ার পিছনে রহস্য ছিল, এটা ভেঙে দিলে গেস্ট হাউসের পতিতাবৃত্তির ব্যবসাগুলো ভালো হবে, সেই জন্য ভেঙেছিল। মৌলবীদের দিয়ে ঢাকা শহরের আপনার ইংলিশ রোডের বেশ্যালয় তুলে দিয়েছে। আমরা তখন হাসতাম, ঠিক আছে। এগুলো যারা গেস্ট হাউসের মালিক, তারা প্ল্যান করছে, মৌলবীদের উস্কায় দিছে। আর আজকে যেটা দেখলাম পেটাইতেছে, যেটা শেষ করে মৌলবীদের উস্কা দিছে, এটা ভেঙে দিছে ইংলিশ রোড পুরান ঢাকার। ভেঙে দেওয়ার পর কি হয়েছে, আগে 50 টাকা পাওয়া যেত, সেটা এখন 500 টাকায় খরিদ করে একই জিনিস। গেস্ট হাউস গুলোর পোয়া বারো, চাঁদাবাজদের পোয়া বারো, আরো কাজ ভালো করে দিছে। ওটা মৌলবীরা মনে করছে, তারা আবার কি করছে জানেন? দোয়া করছে, আমি জানি দোয়া করছে তারা ওগুলো ভেঙে, কিন্তু গেস্ট হাউসের ব্যবসা বেড়ে গেছে। যাই হোক, তো এই ছেলেটা যে কাজ করলো, যে তরুণ জোশে এটা করলো, যে ইসলামী শরিয়া কায়েম করলো, তারা জানেই না যে বাংলাদেশে যত কাজের মেয়ে এগুলো গিয়ে বেশ্যাবৃত্তি করতে হয় গৃহকর্মীর নামে। সৌদি আরবে, দুবাই বেশ্যাবৃত্তি কেমনে করে জানে না। 5 স্টারে যাকতো দেখি, ফুটপাতে পাইছো তুমি, খুব পেটাইলা, এত বড় বীর তুমি, তুমি যাও না এই 5 স্টার হোটেলগুলো তো যাও, পেটাইতে পারো। গেস্ট হাউসে যাও, গেস্ট হাউসে গেলে তো বুঝবা কত দানে কত চাল, সোনার চান। এগুলো হচ্ছে আবেগ, জোশ। মানুষের দারিদ্র্য যখন কমে ফেলবে, এগুলো ঘটবে না। বেশ্যাবৃত্তির জন্য কে দায়ী? সমাজ ব্যবস্থা দায়ী, রাষ্ট্র ব্যবস্থা দায়ী। সে বেশ্যাকে পেটায়। এগুলো আগে আমরাও জোশে ছিলাম, আমিও পেটাইছি। তখন অর্থনীতি বুঝি নাই, রাজনীতি বুঝি নাই। একটা মানুষ কখন বেশ্যা হয়, তার পরিস্থিতি কত নিম্নমানের হলে, তার সমাজ ব্যবস্থা কত, তাকে কতটুকু বাধ্য করলে সে প্রস্টিটিউশন হয়, কখন হয়, এ বোধ তার মধ্যে নাই। শখ করে কেউ কোনোদিন বেশ্যা হয় না, অন্তত বেশ্যা হয় না। শখ করে কোনোদিন কেউ বেশ্যা হয় না। শতকরা 1 জন হতে পারে, আর 99 জনই আমরা, এর দায় ভার আমাদের। তুমি তাদের পেটাও, সোনার চান, আর নিজের হাতে আইন তুলে নেওয়ার, এটা কোন ধরনের? এই দেশটা কি তাহলে, সংবিধান তো নাই এখন, রাষ্ট্র ব্যবস্থা একেবারে, এটা কোনো দেশ হইল? আইন যার যার হাতে। তাহলে আমারও যেটা মনে হবে আমি সেটা করবো আমার সুবিধা মতো। আবার কেউ কেউ দেখে এগুলো সাপোর্ট করে, এই পাবলিক মব লিঞ্চিং সাপোর্ট করে। কতটুকু ফ্যাসিস্ট এবং মূর্খ, এবং রাজনীতি সম্পর্কে না জানলে, রাষ্ট্র আইন এগুলো না বুঝলে এটা সমর্থন করে। আর যেটা বলছে, আবার ফিরে যায় ঢাকা মেডিকেল, এই যে হামলা হলো, এর কারণে এখন বাংলাদেশের মানুষ এখন আরো বেশি বেশি করে ভারতমুখী হবে। মূর্খ, যদি মূর্খ হইলে যা হয় আর কি, এরা এখন বেশি বেশি করে ভারতে যাবে। এরা ভারত মেডিকেল ভিসা আর আগের চেয়ে সহজ করে দিবে। আপনি নিশ্চিত থাকেন, জেনুইন যার কাগজপত্র থাকবে সবারই ভিসা হয়ে যাবে। জেনুইন মেডিকেল ইনভাইটেশন লেটার পেলে ভিসা হয়ে যাবে। তবে যে মেডিকেল, যে হসপিটালের নাম লেখা থাকবে, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এই শর্ত হয়তো খুব কঠোর হবে। আপনাকে ভারতেরই আপনারা লাভ করে দিতেছেন, এই যারা মেডিকেলে হামলা করতেছেন, হাসপাতালে ডাক্তারদের উপরে। আবার দেখি কেউ আগে রিক্সাওয়ালা আসছে, বলছে ছাত্রলীগ ফিরে আসছে, রিক্সাওয়ালা হয়ে ছাত্রলীগ ফিরে আসছে আনসার হয়ে। তাহলে কি এবার ছাত্রলীগ ফিরে আসলো ডাক্তার হয়ে? নিজেদের ফাঁদে নিজেরা আটকাবে। কি স্লোগান যে দেয় আওয়ামী বিরোধী, ভারত বিরোধী, হেফাজতে পাকিস্তানের পক্ষের লোকগুলো এমন স্লোগান সৃষ্টি করে, নিজেরাই নিজের ফাঁদে পড়ে। তাহলে এখন কি ডাক্তার ছাত্রলীগ হয়ে আসছে? এই কথা যদি বলে, রিক্সাওয়ালা দেখে খুব মজা পাইছিলেন, তাহলে এখন ডাক্তার ছাত্রলীগ হয়ে আসছে। যাই হোক, এটা
বাদ কি বাদ, ফালতু কথা, এটা আমিও ফালতু কথা বললাম বিতর্ক। যেমন ছাত্র রিক্সাওয়ালা আসছে ফালতু কথা, তেমনি আমি যদি বলি ছাত্রলীগ তবে মেডিকেলের ডাক্তার হয়ে আসছে, এটাও ফালতু কথা। এগুলো কথার কথা, বাজে কথা। আসলে আমাদের মৌলিক সমস্যা যেতে হবে। এই দেশের মেডিকেলের যে সমস্যা, মূল সমস্যা কোথায়? কমিশন বাণিজ্য, সেটা বন্ধ করতে হবে। ওষুধ 2 নম্বর হয়, সেটা বন্ধ করতে হবে। সেগুলো না করে ডাক্তারদের সাথে মারামারি করে লাভ আছে? মারামারি করে আপনি ডাক্তারদের ভালো বানাইতে পারবেন? কারণ এদের মগজে ঢুকে যে আপনার বাংলাদেশের সব ধার্মিক, এদের মাইন্ড, এদের মগজ তৈরি করা হয়েছে ব্যবসায়িক। এদের ডাক্তারদের, বেশিরভাগ ডাক্তার বাংলাদেশের মানুষ ব্যবসায়িক। আমি বহু ডাক্তারকে, আমি কয়েক দেশের ডাক্তারকে জিজ্ঞেস করছি আপনাদের সাথে আমাদের পার্থক্য কি সিলেবাসে। বলছে আমাদের পাশ করা খুব কঠিন, তোমাদের পাশ করা সহজ, আর তোমরা টোটালি কমার্শিয়াল, আমরা কমার্শিয়াল তোমাদের মতো নই। পার্থক্য এটুকুই, পার্থক্য মনে হয় না এটুকু, এটুকু ছোট্ট জিনিসটা। ডাক্তারদের মানবিক হইতে হবে, রাষ্ট্র এর জন্য ব্যবস্থা করতে হবে। কমিশন আপনি খাবেন, কমিশন খাওয়ার ব্যবস্থা রাখবেন, ডাক্তার কিভাবে মানবিক হবে? দেখবেন সব ধার্মিক। ডাক্তাররা যে খুব ভালো তা কিন্তু বলছি না আমি, ডাক্তার সব ধার্মিক। আর কমিশন খায়। একজনকে আমি চিনি, পপুলারে নিয়ে গেছিলাম, একটা মেয়েকে আমি দেখাইতে নিয়ে গেছিলাম। ওমা, ডাক্তার, ওই মহিলা চোখের মধ্যে জালি ডাক্তার। আচ্ছা, ওখানে ওই ডাক্তার, মনে করেন ডাক্তারের নাম সেলিনা খাতুন। ওই ডাক্তার সেলিনা খাতুন কিভাবে কখন হবো? সে রুগী দেখতেছে, হাতে মোজা, হাত মোজা, চোখের মধ্যে নেট। একজন ডাক্তার, কত বিকৃত মানসিকতা হইলে, কত মগজ ধোলাই হইলে, কত সাম্প্রদায়িক এবং ধর্মান্ধ হইলে, বেকু হইলে এইভাবে ডাক্তার আসে? আমি তো ওই ডাক্তারকে দেখাবো না, আমি তো ওই ডাক্তারকে জীবনও দেখাবো না, কারণ সে ওই ডাক্তারটা আছে কিনা আমি জানি। কিন্তু মার্শাল্লাহ, সে বলে আমি কোনো পুরুষের সামনে আসি না। কিন্তু কমিশন 40% কমিশন খুব মজা লাগে। পুরুষের সামনে তিনি দেখা হিজাব পরে থাকতে হবে, হাত মোজা সহ, কিন্তু 40% কমিশন কিন্তু ছাড়ে না। মানে ওই যে হারাম পয়সা পকেট মে লেকে হালাল গোজ ঢুলনেওয়ালা। এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে 100% হইল হারাম পয়সা পকেট মে লেকে হালাল গোজ ঢুলনেওয়ালা। তারপরে যাই হোক, এই ডাক্তারদের উপরে হামলা যত করবেন তত ভারতের মেডিকেল বাণিজ্য বাড়বে। আপনারা মূলত ভারতের উপকার করতেছেন, কারণ বোধ আপনাদের নাই। কারণ যারা নির্বোধ, সে নিজেই জানে না বাংলাদেশের যারা ভারত বিদ্বেষী, বাংলাদেশের যারা পেয়ারা পাকিস্তানি, বাংলাদেশের যারা হেফাজতে পাকিস্তানি, এদের দশা হইল আলীর পায়ে বল। কোন দিকে যে গোল দিবে, সে প্রতিপক্ষ না পেলে নিজের পায়ে গোল দিবে। ছাত্রলীগ তো মাঠে নাই, যুবলীগ তো মাঠে নাই, যেহেতু এখন আলীর পায়ে বল, গোল তো একটা দিতেই হবে। এখন বর্তমানে যা চলতেছে সেটা আলীর পায়ে বল, গোল যেদিকে ইচ্ছে সেদিকে দিবে। মেডিকেলে, আবারও বলি, মেডিকেলে যত আক্রমণ করবেন তত ভারতের লাভ হবে। আবার একটা কথা বলি, এখন তাহলে কালিজিরা আর মধু খান। কালিজিরা ছাড়া, কালিজিরা তো পৃথিবীর মরা ছাড়া সব রোগের ঔষধ। কত বড় বেকু বলে এই সমস্ত কথাবার্তা বলে, কত বড় বেকু এবং মূর্খ হইলে এই কথাটা প্রচার করে যে কালিজিরা হচ্ছে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। কত বড় মূর্খ এরা, কত বড় গাধা এই কথাটা বলে এবং বিশ্বাস করে। বাংলাদেশের চায়ের দোকানে যত কালিজিরা দেখবেন এই কারণেই কিন্তু দেয়। আমি হাসি, পৃথিবীতে কোন দেশে কালিজিরা দেয় চায়ের মধ্যে? পৃথিবীতে কোন স্টুপিড? পাকিস্তানে তো দেয় না। পাকিস্তানে যারা জিজ্ঞেস করেন, পাকিস্তানের চায়ের মধ্যে কালিজিরা দেয়, চায়ের মধ্যে কালিজিরা দেয়। আমি হাসতে মরি। ওই যে একটাই হইল তাদের দলিল, হাদিসের কথা। হাদিস সহি না জাল, এটা কোনো আলোচনা নাই। আরে ভাই, এটা তো একটা বানানো কথা, এটা বানোয়াট কথা। আর হাদিস হলে আপনার সব বৈজ্ঞানিক। কালিজিরা খেলে নাকি, কালিজিরা নাকি সকল লোকের মহৌষধ। কত বড় মূর্খ গবেট হলে এই কথা বিশ্বাস করে। কালিজিরা খাও, এখন মেডিকেল দরকার নাই। এখন তো আবার ওই একদল আছে তাবিজ, আগে একদল তাবিজ বেচা খাইতো মৌলবীরা, এখন আরেক দল বেরোছে তাবিজ রাখা, কুফরি শিরক, দুইটাই ব্যবসা। আগেরটা তাবিজ লাগায় ব্যবসা, এবার তাবিজ খোলানোর ব্যবসা। তো এরাই বলে তাহলে কি ঝাড়ফুঁক দাও, ফু দাও, আয়াত করে ফু দিলে সব রোগ ভালো হয়ে যায়, দাও, হাসপাতাল বন্ধ থাকুক। কিন্তু মানুষ যাতে মাতাল, তাহলে ঠিক সব চলে আসবে ভারতে, আসছে আরো আসবে, ভারতেরই লাভ হবে। ওই যে বললাম আলীর পায়ে বল, এখন সে নিজের গোলেই গোল দিতেছে। এই ভারত বিদ্বেষীরা নিজেরা ভারত বিদ্বেষী কিনা এমন কাজ করতেছে, সব ভারতের ফেভারে চলে যাচ্ছে। এই সেন্স তাদের নাই, তাই এদের চিন্তা করার কিছুই নাই। এরা লাফালাফি করতে করতে নিজের ফাঁদে নিজেই পড়বে, নিজের গর্তে নিজেই পড়বে। ভারত এদের একটুও ভাবে না, আমাদেরও এত ভাবার দরকার নেই। একটু লাফালাফি করতে দেন, এই স্টুপিডদের একটু লাফালাফি করতে দেন, নিজেরা একটু লাগুক, একলাই ঠিক হয়ে যাবে।
শুনতেছি যৌথ অভিযান শুরু হবে, এটা আরেকটা কিন্তু আইওয়াস, এটা এনুস গভর্নমেন্ট আরেক বদামি, এটা কিন্তু জামাতের বুদ্ধিতে করতেছে বিএনপিকে চাপে রাখার জন্য। আওয়ামী লীগ তো মাঠে নাই, আওয়ামী লীগ তো সব পলাতক। ধরবে কাকে? বিএনপিকে, যারা সাদাবাজির নাম দিয়ে ধরবে, মারামারির নাম ধরবে। আওয়ামী লীগ তো মাঠেই নাই, আপনার আওয়ামী লীগকে আর হ্যাঁ আওয়ামী লীগকে কিছু ধরবে, কিন্তু আওয়ামী লীগ তো পলাতক, বিএনপির তো সামনে, সব বিএনপির ধরবে। এই এটা কিন্তু জামাতি বুদ্ধি। আমরা জানি বিএনপির জামাতের খুব আপন মনে করে, একটু থাকতে দেন। মায়ের পেটের ভাই এক এক আঙ্গুল জমি ছাড়ে না, জামাত বিএনপি ভাই ভাই। তারা এখন বলছিল যে শিবির আর ছাত্র দল এক মায়ের পেটের দুই ভাই। দেখেন কি হয় সামনে, অপেক্ষা করেন, অপেক্ষা করতে থাকেন। আর মেডিকেল বন্ধ করে দেন, কওমি মাদ্রাসার লোকদের এখন নিয়োগ দেন মেডিকেলে। কেউ কেউ আবার একজন বলছে যে তাহলে কওমি মাদ্রাসা ট্রাফিক যেতে চালাইছেন, কওমি মাদ্রাসার পোলাপান আর মাদ্রাসার হুজুরদের নিয়ে আপনি হাসপাতালে বসাই দেন, গিয়ে পানি পড়া, ফু দেওয়া, এগুলো শুরু করে কালিজিরা ডিব্বে না বসে থাকেন। আর মধু, কারণ মধুর কথা কি বলে জানেন, তেমন বলে না। মধুর দাম তো বেশি, কালিজিরা খান, বেশি বেশি কালিজিরা খান, আমরা চিকিৎসা হয়ে যাবে মাশাল্লাহ। ঢাকা আসলে আরেকটা কথা বলে শেষ করি এবার। অনেকে আমাকে বলছে আপনি মাদ্রাসা নিয়ে এত সমালোচনা করেন কেন, আমাকে বলছে। ঠিক আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি। ডক্টর হুমায়ুন আজাদ বলছেন মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না, তাদের মাদ্রাসাতেই মানায়। আপনারা মাদ্রাসায় থাকেন, পারলে বিশ্ববিদ্যালয়গুলোকে মাদ্রাসা বানায় ফেলেন, ফলাফল কালিজিরার মধু খেয়ে। মধু তো পাবেন না, মধু উৎপাদন তো বাংলাদেশে নাই, ডুপ্লিকেট মধু। কালিজিরা, রং মারা কালিজা খাবেন, ওই কালিজিরার মধ্যে আবার কেমিক্যাল দেওয়া থাকবে, বুঝতে পারছেন? ওই কালিজিরা আপনারা খাবেন, কালিজিরা খান আর রোগ ভালো করেন। আপনাদের আসলেই মাদ্রাসায় মানায়। ডক্টর হুমায়ুন আজাদের কথা সব সময়, এখন দেখতে দিন যত যাচ্ছে ডক্টর হুমায়ুন আজাদের কথা তত সত্য হচ্ছে যে মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না, তাদের মাদ্রাসাতেই বানায়। সেই জন্য ভিজি এসে ওই যে কি শিবির, চিটাগাংয়ের শিবির নেতা, শিবির ক্যাডার আইসা যে ছাত্রলীগকে অপহরণ করতো, সে আইসা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হয়ে প্রথমে ইমামতি করতে আসছে। তা আপনাদের আসলেই আপনাদের হবে না, আপনাদের বিশ্ববিদ্যালয়ের দরকার নেই, আপনারা সব মাদ্রাসা বানায় ফেলেন, এটাই ভালো হবে। লিখে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, তাহলে সবচেয়ে ভালো হবে। অথবা লিখতে পারেন মাদ্রাসা অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, যা মন চাই তাই লেখেন, মাদ্রাসা নামটা লেখেন, এটাই ভালো হবে, সবচেয়ে ভালো। হয়তো এগুলোকে আর বিশ্ববিদ্যালয় বললেন না, কিন্তু আগে থেকেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এমনি ধ্বংস। আর একটা কথা বলি, শেষ করে দেয় কথা বলে, আপনারা তো অভিযোগ করছেন, আমরাও অভিযোগ করছি, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। এত মেধাবী কই থেকে আসলো? আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে 17 বছর ধ্বংস করার পরে এত মেধাবী কই থেকে আসলো ভাই? এগুলো কি আসমান থেকে ওই বাবা আদমের মতো টুপ করে পড়ে গেছে, আদম হওয়ার মতো, না মাটি ফুরে বেরোইলে এই মেধাবীরা? মেধা না কোটে এত মেধা কই থেকে আসলো ভাই? 17 বছর তো আওয়ামী লীগ আপনাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিছে, এমন কোন লোক নেই আমার এটা বলেন না। এত মেধা কই পেলেন? তাই না? এটা একটা প্রশ্ন না? এখন আমি জানি আমার বলবো আমি আওয়ামী লীগের দালাল। আলোচনা করলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আমি এইভাবেই সমালোচনা করব। আওয়ামী লীগ ক্ষমতায় যেদিন আসবে, আমি ঠিক এনুস সরকার যেভাবে সমালোচনা করছি, আওয়ামী লীগ সরকারের ভুল নেওয়া আমি শেখ ফরিদ সমালোচনা করব, নিশ্চিত থাকেন। আমি জনগণের পক্ষে কথা বলবো। এই জিনিসটা যেদিন আপনার মাথায় ঢুকবে, জনগণের পক্ষে কথা বলার যে তৃপ্তি, এটা যেদিন বুঝবেন সেদিন আপনারা শুরু করবেন। আমি সবসময় জনগণের পক্ষে থাকবো। সেটা জনগণ ভুল করলেও বলবো, আবার আমি সরকারি দলের বিরুদ্ধে সবাই সমালোচনা করবো। ক্রিটিক অলওয়েজ আর নট এনিমি, এটা মনে রাখেন। সমালোচকেরা সবসময় শত্রু নয়, আমি কারো শত্রু না। আমি সত্যটাকে তুলে ধরবো সব মানুষের কল্যাণে। আমি কালকেও লাইভে বলেছি, মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলো বানানো হয়েছে মুসলমানদের মূর্খ রাখার জন্যে। ব্রিটিশদের সাথে চুক্তি করে এটা করা হয়েছে কওমি মাদ্রাসা, মুসলমানদের মূর্খ রাখার জন্য। হিন্দুদের বলছিল তোমরা হিন্দু এই মাদ্রাসা কওমি মাদ্রাসার মতো চাও, তোমাদের ধর্মীয় প্রতিষ্ঠান করবা নাকি স্কুল কলেজ করবা? হিন্দুরা বলছিল আমরা স্কুল কলেজ চাই, আর মুসলমানরা বলছিল আমরা কওমি মাদ্রাসা চাই। তার জন্য দেখেন ফারাকটা। আপনি দেখেন ভারতীয়রা সব পৃথিবীর বড় বড় কোম্পানির সিইও হয়ে যাচ্ছে, সব তাদের দখলে। আর এই নির্বোধরা এরা ভারতের সাথে ফাইট করতে দেয়। এ কওমি মাদ্রাসায় পড়ে ফাইট করে যারা গুগলের সিইও হয়, ইউটিউবের সিইও হয়, চিন্তা করে দেখেন
এই সমস্ত যারা পৃথিবীতে, পাকিস্তান কি রপ্তানি করে? পাকিস্তান রপ্তানি করে সন্ত্রাস, সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি করে, আর মৌলবী রপ্তানি করে। আর কোনো কাজ আছে পাকিস্তানের? পাকিস্তানের মৌলবী, সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি করে। আর কি কাজটা আছে পাকিস্তানের? বাংলাদেশটাকেও ঠিক তাই বানাইতেছে। এর ফলাফল কি? আমরাই ভুগবো, তারাও ভুগবে, কিন্তু আমরা বুঝতেছি, তারা বুঝবে না। তাদের যে মূর্খ বানায় রাখতেছে, এই জিনিসটা তাদের আমরা কোনোদিন বুঝাইতে পারবে না। বরং বলতে গেলে আপনি ইসলামের দুশ্মন। যেমন আমাকে এখন বলবে আমি মাদ্রাসা বিরোধিতা করি, ইসলামের দুশ্মন। কিন্তু আসলে কি তাই? আমি ইহুদির ধর্মের দুশ্মন না, আমি হিন্দু ধর্মের দুশ্মন না, খ্রিস্টান ধর্মের দুশ্মন না, আর আমি আমার বাপদাদা ধর্মের দুশ্মনী করব? এটা কমন সেন্স আপনাদের বলে? আপনাদের সেন্স কি এটা বলে যে আমি এগুলো কোনো ধর্মের দুশ্মনী করি না, আর আমার বাপ দাদার, আমার মায়ের ধর্ম, আমার নানির ধর্মের দুশ্মনী করব? কিন্তু আমি সত্যটা তুলে ধরি। ইহুদিরও তো ধর্ম পালন করে, তারা দেখেন তো পড়ালেখা কোথায়। হিন্দুরাও তো ধর্ম পালন করে, দেখেন তো তারা কোথায় পৃথিবীতে, তারা কোথায় চলে গেছে? তারা চাঁদে চলে গেছে, তারা এখন পারলে সূর্যতে যাবে। আর বাংলাদেশ, পাকিস্তান কোথায়? অর্থনীতিতে, শিক্ষায় কোথায় গেছে? কেন গেছে? কারণ মাদ্রাসার সংখ্যা বেশি। ভারতের মুসলমানরা কেন পিছিয়ে? কারণ মাদ্রাসার সংখ্যা। মাদ্রাসা তুলে দেন, কালকে ভারতের মুসলমানরা এমনি তো টপে চলে গেছে অনেকে, তখন সবাই টপে চলে যাবে। কিন্তু এই সেন্স তো তাদের নাই। বাংলাদেশে কমই মাদ্রাসা কেন? মূর্খ বানায় রাখো, কারণ এগুলো সৌদি আরব কামলা দিতে হবে। এই দেখেন মেডিকেল ধ্বংস। কেন ধ্বংস? কবি মাদ্রাসা ছেলেগুলো যে সুন্দর কণ্ঠ, যারা হাফেজ হয়, শুধু এরা গান গাইলে কিসের, এই যে ইন্ডিয়ান আইডলে একটা দুইটা যায় আর ফেরত আসে। বাংলাদেশের লোকই তো গিয়ে ইন্ডিয়ান আইডলে গিয়ে ফার্স্ট হইতো। কিন্তু এই যে সব আমরা মাদ্রাসা হুজুর বানাবেন, ঠিক আছে, সব হুজুর বানাবেন। সব হুজুর যদি বানান তো সদগা দিব ওরা, সব হুজুর বানাইতেছেন। অবশ্য সদগা দেওয়ার লোকের অভাব না বাংলাদেশে, কারণ যেখানে ধর্মের জজবা বেশি, সেখানে দুর্নীতি বেশি। দুর্নীতির যত মসজিদ মাদ্রাসা আছে, মৌলবীরাই কইছে যত মসজিদ মাদ্রাসা আছে হারামের টাকা দিয়েছে। আমি বলি নাই, কিন্তু স্বয়ং মৌলানা গাবগাছি, যাকে আমি বলি আব্বাসী, আপনাদের প্রিয় আগে সৈয়দ পিসি আব্বাসী, এই সেই মৌলানা গাবগাছি বলছে, আরো মৌলানা বলছে যে হারাম টাকায় মসজিদ মাদ্রাসা বানানো হয়। আমি বলছি, আমি বলি নাই, বানানো হচ্ছে। কারা দুর্নীতি যারা বেশি করে তারাই মাদ্রাসা বানায়। কয়টা দুর্নীতিবাজের সন্তান গিয়ে কমি মাদ্রাসায় পড়ে, কমি মাদ্রাসায় যে সভাপতি তার সন্তান পড়ে, আমরা যারা সভাপতি বানান, এই সেন্সটুকু এদের নেই, বোঝানো যাবে না। এদের যে কামলা বানানোর জন্য কমি মাদ্রাসায় রাখছে, এটা বুঝতে পারে না। এদের বোধ কোনোদিন এটা আসবে না। আসবে 200 বছর পরে, যখন এরা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় কিছু আবিষ্কার করবো, সেইখানে থাকবে, তখন এরা মানে এরা যখন এরা তো গরু গাড়িতে আছে, অন্যেরা আছে হেলিকপ্টারে, এরা যখন হেলিকপ্টারে যাবে তখন এরা বাতাসে হাওয়ার উপরে এমনি এমনি করবে। মানে এইভাবে তারা পিছিয়ে থাকবে। আপনার এদের ওই যে বললাম, আবার ডক্টর হুমায়ুনের বক্তব্য শেষ করি, মেডিকেলও এদের মানায় না, কোথাও বইটা এদের মানায় না, মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায়, এদের মাদ্রাসাতেই মানায়, এদের মাদ্রাসাতেই থাকতে দেন, এদেরকে গোলাম হয়েই থাকতে দেন। এদের ঠেকাইতে পারবে না। কালিজিরা খাবে, বুঝতে পারছেন? এরা কালিজিরার মধু খাবে। এরা চিকিৎসা, আজকে 1 লাখ কোটি টাকা ভারতে চলে যায়, শুধু ভারতে। চায়না আছে, মালয়েশিয়া আছে, তুরস্ক আছে, থাইল্যান্ড, সিঙ্গাপুরে মানুষ আমেরিকায় চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায় চিকিৎসা করতে। কিন্তু এদের একজনকে মেডিকেল, যারা মেডিকেলে চান্স পাবে দেখবেন সে আগে দেখবেন এই বড় পর্দা করে মেয়েরা, আর ছেলেরা আলহামদুলিল্লাহ, কথা বিসমিল্লাহ। ভারতের কয়টা হিন্দুরা এরকম করতে দেখছেন? খ্রিস্টান কয়জনরা করতে দেখেন এরকম? এখন আপনারা বোকায় থাকলে তো আপনাদের ফেলে যাবে না, কেউ তো আর আপনাকে ধরে নিয়ে যায়, আপনাকে চালাক বানাবে না। আত্মঘাতী মুসলমান হচ্ছে একটা আত্মঘাতী সম্প্রদায়। শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানেরা এখন আত্মঘাতী। এরা খালি মার্কাট মাথার মধ্যে ঢুকাই দিছে, মারো কাটো, ঠিক আছে। ওই 71-এর মুক্তিযুদ্ধের বেদনায় মাদ্রাসাগুলো সারাদিন ভারত বিদ্বেষ হয়। এখন মেডিকেলে হামলা করছে। আপনাকে মেডিকেলে হামলা কেন করছে এরা, কি কারণে? কোনো কিছু স্পষ্ট বলবে না। যাই হোক, সবাই আবারও অসংখ্য ধন্যবাদ। ভয়েস অফ এথিস্টের দর্শক, মুক্ত গল্পের দর্শক এবং ধর্মের দর্শক, এবং যারা আমার ফেসবুকে যারা আসেন নিয়মিত দর্শক, তাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।